আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মা-মেয়ে মিলে চলে যাচ্ছি সৌদি আরব হাসব্যান্ডের কাছে। যেহেতু আমরা আবহাতে থাকি তাই ঢাকা টু জেদ্দা, জেদ্দা টু আবহা হয়ে আমাদের যেতে হবে ট্রানজিট ফ্লাইট। কিভাবে কি করি পুরোটা জার্নি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো, অপেক্ষার অবশেষে অবসান ঘটলো। পাসপোর্ট ভিসা হাতে পাওয়ার সাথে সাথে হাজব্যান্ড টিকিট কেটে ফেলেছিল সৌদি এয়ারলাইন্সে। তো দেখতেই পেলেন আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ফ্লাইট দুপুর 1টায়। মা মেয়ে মিলে চেক ইন শেষ করে ইমিগ্রেশন পার হয়ে চলে আসলাম ওয়েটিং রুমে। সামনেই দেখতে পাচ্ছেন সুবিশাল সৌদি এয়ারলাইন্স। এটাতে করেই কিন্তু আমরা জেদ্দা যাব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এর আগে ফ্লাই দুবাই, বাংলাদেশ এয়ারলাইন্স এগুলোতে গিয়েছি। ওইগুলো বিমান এত বড় ছিল না। সৌদি এয়ারলাইন্স কিন্তু অনেক বেশি বড়। তো বাহির থেকে দেখে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। একদিকে হাজব্যান্ডের কাছে যাচ্ছি তার আনন্দে আত্মহারা, অন্যদিকে ফ্যামিলির সবাইকে রেখে এসেছি। খুবই মন খারাপ হচ্ছিল বাহিরে। আম্মু, ভাইয়া, আপু সবাই অনেক কান্না করছিল। এখানে ওয়েটিং রুমে বসে বসে কিন্তু একদমই মন টিকছিল না আমার। আমিও অনেক কান্না করছিলাম, সাথে আফরাও অনেক কান্না করছিল। কিন্তু এটাই প্রকৃতির নিয়ম, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। একদিকে হাজব্যান্ডের কাছে যাচ্ছি, এদিকে ফ্যামিলিকে রেখে যাচ্ছি, এটাই নিয়ম। একসাথে সবসময় কিন্তু সবকিছু পাওয়া যায় না। তো এখানে আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে করেছিল। অন্য আরও এয়ারলাইন্স যেগুলো ছিল লাইনে দাঁড়িয়েছিল নামার জন্য, বিমান ল্যান্ড করছিল, এর কারণে 1 ঘন্টা ডিলে হয়ে গিয়েছিল। দুপুর 1টায় যে ফ্লাইটটা ছিল সেটা ছেড়ে গিয়েছিল দুপুর 2:30টার দিকে। প্রায় 400-500 যাত্রী ছিল আমাদের এই বিমানটায়। আমি তো প্রথম থেকেই ভাবছিলাম জানলার সিট পাবো কিনা। তো ফাইনালি আমি কিন্তু জানলার সিটটাই পেয়েছি। বিমানবন্দরের ভিতরে ঢুকে আপনার সাথে যে মাল সাবানাগুলো থাকে সেগুলো একবার চেক করার জন্য বেল্টে দিতে হবে। তারপর আপনার এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে চেক ইন কমপ্লিট করতে হবে এবং আপনার সাথে যেই বুকিং দেওয়ার মতো কার্টুন বা লাগেজ আছে ওইগুলোকে কিন্তু বুকিং দিয়ে দিতে হবে। বুকিং দেওয়ার শেষে আপনাকে যেতে হবে ইমিগ্রেশন কাউন্টারে, ওখানে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আবার চলে আসতে হবে ওয়েটিং রুমের দিকে। এখানে আসার আগে আপনার বুকিং কার্ডের অর্ধেকটা ছিঁড়ে রেখে দিবে। তারপর ভিতরে আসলে আপনার সাথে যাবতীয় হ্যান্ড লাগেজ, আপনার জুতা, তারপর হ্যান্ড পার্স সবগুলোকে আরেকবার বেল্টে দিয়ে চেক করতে হবে। দেন আপনি ওয়েটিং রুমে বসে বিমানের জন্য ওয়েট করবেন। বিমানে ওঠার সময় পাসপোর্ট, টিকিট, বোর্ডিং পাস এগুলো চেক করবে। সিট খুঁজে আপনি বসে যাবেন। বিমান ওড়ার সময় অবশ্যই কিন্তু সিট বেল্ট বেঁধে নেবেন। তো আমাদের বিমানটা কিন্তু ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন কিন্তু রানওয়েতে আছে বিমান। ওড়া আর নামার সময়টা আমার কাছে খুবই বিরক্ত লাগে, এক প্রকার খারাপ লাগে বলতে গেলে। শব্দে কান একদম বন্ধ হয়ে আসে, আমি তো নিচের দিকে মাথা দিয়ে বসে থাকি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের বিমানটা কিন্তু ফ্লাই করা শুরু করে দিয়েছে। অলরেডি আমরা অনেকটা উপরে উঠে গিয়েছি। দেন এখানে আমাদের দিয়েছিল সবাইকে একটা করে কম্বল, আর এখানে আফরাকে একটা খেলনা গিফট করেছিল এখানকার কেবিন ক্রুরা। যদিও যখন দিয়েছিল তখন আফরা ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠে খেলনা দেখে তো খুবই খুশি। এটার ভিতরে অনেকগুলো স্টিকার ছিল। স্টিকার মিলানোর যেই খেলাটা গেম, ওইটাই কিন্তু এই বক্সের ভিতরে ছিল। এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা দিচ্ছিল, এসি চলছিল। আমি তো শীতের জামা পরে এসেছি, আফরাও পরেছিল, কিন্তু ও কম্বলই পরবে, শীতের জামা খুলে রেখেছিল জ্যাকেটটা। তাই ওকে আমি এখান থেকে কম্বলটা ছিঁড়ে দিচ্ছি, ওর যেটা ছিল। বিমানে উঠলে কিন্তু একদমই ঘুম আসে না। আর আমাদের এই বিমানটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ওই যে সবুজ কালারের স্টিকার দিয়ে আটকানো, ওটা কিন্তু টিভি। যেহেতু এটা সৌদি এয়ারলাইন্স তাই আর কি টিভি, মনিটর সবকিছু বন্ধ, ওরা স্টিকার দিয়ে আটকে রেখেছেন। আর আমাদের এই বিমানে
বেশিরভাগ যাত্রী কিন্তু উমরার যাত্রী ছিল। আফরার সিটটা আমি একটু হেলিয়ে দিয়েছি, ও কিন্তু এখানে শুয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিল। আনুমানিক প্রায় ৬ ঘন্টা ৩০ মিনিটের জার্নি ছিল আমাদের এটা। এই পুরো জার্নিটায় এক ফোঁটা ঘুমও কিন্তু আমার আসেনি। এত পরিমাণে খারাপ লাগে বিমানে উঠলে সেটা বলাই বাহুল্য। আর অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, আমাদের কিন্তু কোনো খাবার দিচ্ছিল না। সকাল ৮টায় বাসার থেকে বের হয়েছি, বাসার থেকে কোনো মতে হালকা কিছু নাস্তা করেই কিন্তু বের হয়ে গিয়েছিলাম আমরা। এদিকে ঘড়িতে সময় প্রায় ৪টা-৫টার মতো বাজে, তখনও কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ দিচ্ছিল না। এদিকে আফরা তো বিরক্ত হয়ে যাচ্ছিল, বারবার বলছিল আমাদের খাবার কখন দিবে। অবশেষে কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছিল, বিকেল ৫টার দিকে আমাদের লাঞ্চ দিয়েছিল। তো এইখানে আফরাকে দিয়েছিল বিরিয়ানি, অনেকগুলো জুসের আইটেম ছিল, সেখান থেকে আফরা অরেঞ্জ জুসটা চয়েস করেছে। এখানে চিকেন বিরিয়ানি ছিল, আর ছিল এই যে একটা রুটি আর একটা বাটার ছিল, আর এদিকে ছিল একটা ডেজার্ট আইটেমের মধ্যে ছিল একটা কেক, আর এখানে স্যালাড ছিল ভুট্টার। আফরাকে আর আমাদের পাশে একটা ভাইয়া বসেছিল, ওনাদের খাবার দেওয়ার পর ওনাদের কিন্তু খাবারটা শেষ হয়ে গিয়েছিল। জানি না, হয়তো সবগুলো খাবারই শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমাকে আলাদা আইটেম দিয়েছিল। ওদের যেটা দিয়েছে সেটা কিন্তু আমাকে দেয়নি, হয়তো শেষ হয়ে গিয়েছিল। আর এটা দেখে মনে হচ্ছে ক্যাবিন ক্রুদের খাবার। ওই ছোট বক্সটার মধ্যে ছিল ১ পিস তরমুজ, ১ পিস শাম্মাম, আর ১ পিস আনারস, আর এখানে ছিল স্যালাড, রেড ক্যাপসিকাম, আর ছিল কিসের একটা যেন ডাটা জানি না, আর ফুলকপি ছিল সেদ্ধ, আর গুল একটা সাদা যেটা দেখতে পেলেন এটা কি সেটা আমি নিজেও জানি না, একদমই টেস্টলেস ছিল। আর দিয়েছিল ওই সেম আফরাকে যেটা দিয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দিয়েছিল। আমি এখানে স্যালাড দিয়েই খাচ্ছিলাম, যেহেতু আমি ডায়েট করি তাই কোনো মতে এই সেদ্ধ সেদ্ধ খাবারগুলো কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। আমার মনে হয় অন্য কাউকে দিলে সহজে এটা খেতে পারার কথা না। যাই হোক, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, ক্ষুধায় পুরা মাথা ঘুরছিল। অনেক সময় বলি না, ক্ষুধা লাগলে যেটা খাই সেটাই মজা লাগে, কিন্তু কেন জানি এত ক্ষুধা লাগার পর এই খাবারগুলো আমার কাছে একটুও ভালো লাগে নাই। আফরাও কিন্তু খাবার পুরোটা শেষ করে নাই, ও খায় নাই। বিরিয়ানিটার মধ্যে কেমন যেন একটা গন্ধ ছিল। সত্যি কথা বলতে এই সৌদি এয়ারলাইন্সে টিকিটের দাম প্রায় ধরতে গেলে ১ লাখ টাকা করেই পার পিস পড়েছিল। অন্যান্য বিমানে যেটা আরও কমে পাওয়া যায়, এর থেকে আমাদের বাংলাদেশের যে বিমান বা ফ্লাই দুবাই অন্য কোনো যেই এয়ারলাইন্স থাকুক, এর থেকে যেগুলোতে আমি গিয়েছি এর থেকে বেটার সার্ভিস আমি কিন্তু ওখানে পেয়েছি। খাবারের কোয়ালিটির থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো ছিল। সৌদি এয়ারলাইন্সে না ওনাদের সার্ভিস ভালো ছিল, না খাবার ভালো ছিল। আমার সম্পূর্ণই পার্সোনাল মতামত এটা। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে একদমই বাজে লেগেছে ওনাদের সার্ভিস। যেকোনো বিমানে ২টা করে লাগেজ কিন্তু বুকিংয়ে ছাড়ে। আর এখানে ওনারা টিকিটের প্রাইস এত বেশি রাখার পরেও একটা করে কিন্তু কার্টুন মাত্র ২০ কেজি ওনারা বুকিংয়ে ছাড়ে, আর হ্যান্ড লাগেজ যেটা সেটা থাকে হচ্ছে ৭ কেজি। তো সব মিলিয়ে আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে ওনাদের সব কিছুই। আগে কিন্তু বলেছি সবার কাছে কিন্তু সব কিছু সেম নাও লাগতে পারে। আমি আমার মতামতটা জানালাম, এবার কার কাছে কেমন লাগে সেটা কিন্তু যার যার নিজের ব্যাপার। একে তো এত লেট করে খাবার দিয়েছিল, তার ওপর খাবারের টেস্ট কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। যাই হোক, এখানে আফরা মোটামুটি খেয়েছিল বিরিয়ানিটা, আর ডেজার্টের যেই কেকটা ছিল সেটা কিন্তু ও খায়নি। আমাকে যে ৩ পিস ফ্রুটস দিয়েছিল সেগুলোই ও খেয়েছিল। ভুট্টার স্যালাডটা ওটা ও খায় নাই, আমি খেয়ে ফেলেছিলাম। আর তারপরে নিয়েছিল একটা কফি। খাবারটা খাওয়ার পরে ভালো লাগছিল না একদমই, আমি তাই চা কফি কোনোটাই নেই নাই। আর আফরা তো বরাবরই কফি খুবই পছন্দ করে, ও কিন্তু কফি খাচ্ছিল, কফিটার টেস্ট ভালো ছিল। এদিকে বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল, তাই আর জানলা খুলে বাহিরটা দেখা হয় নাই। সূর্যটা একদম বরাবর চোখের মধ্যে লাগছিল। এখন একটু বিকেলের দিক, সূর্য অন্যদিকে হেলে গিয়েছে। জানলাটা খুলে বাহিরের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করছিলাম মা মেয়ে মিলে। আফরা তো পুরো বিমান ঘুরে বেড়াচ্ছিল এই পাশ থেকে ওই পাশ, সবাই ওকে চিনে ফেলেছিল, ওর নাম জেনে ফেলেছে। মাশাল্লাহ, আমার মেয়েটা আমার থেকে অনেক বেশি স্ট্রং, সবার সাথে হাসি খুশি মিলেমিশে দৌড়ে বেড়াচ্ছিল। সবাই অনেক বেশি আদর করেছে আমার আফরাকে, সবাই ডেকে ডেকে কথা বলছিল। ও অনেক স্মার্ট, সবার সাথে আলাপ সেরে ফেলেছিল। এরপর যারা ক্যাবিন ক্রু ছিল ওনাদের সাথেও ডেকে ডেকে কথা বলছিল।
একটা ভাঙা ভাঙা ইংলিশও বলছিল। আমি দেখে বসে বসে হাসছিলাম। এদিকে আমাদের কিন্তু দেখা যাচ্ছে বিমান ল্যান্ড করার সময় হয়ে গিয়েছে নিচে জেদ্দা। লাস্ট মুহূর্তে আফরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, খুবই কষ্ট লাগছিল। আমরা বিমান থেকে নেমে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছি। এত বেশি যাত্রী ছিল দেখতেই পাচ্ছেন। পুরো ইমিগ্রেশন কাউন্টার জুড়েই কিন্তু আমাদের সৌদি এয়ারলাইন্সের যে যাত্রীরা ছিল তারাই এখানে ছিল। প্রায় ১ ঘন্টারও বেশি সময় এখানে হয়তো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল ইমিগ্রেশনের জন্য সিরিয়ালে। এবার ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর ছিল জেদ্দা এয়ারপোর্ট। এখানে আসার পর আমাদের ফ্লাইনাসের কাউন্টার খুঁজতে হবে, কারণ আমাদের নেক্সট ফ্লাইট কিন্তু ফ্লাইনাসে। আমার মনে হয় ১ কিলোমিটার দূর ছিল কাউন্টার। ওখানে যে জিজ্ঞেস করে কাগজপত্র দেখিয়ে দেন আবার যেখানে বুকিং কার্ডটা নিতে হয় সেটাও ছিল প্রায় ২ কিলোমিটার দূর। এত বেশি বড় ছিল আর এত দূরে দূরে এক একটা কাউন্টার ছিল, মানে আমার পা দুইটা একদম ফোস্কা পড়ে ফুলে গিয়েছিল। তো এখানে আমরা মেয়েতে মিলে কাউন্টার খুঁজে বুকিং কার্ড নিয়ে তারপর কিন্তু আফরার জন্য এখান থেকে একটা শপ থেকে আমি আলবাইট কিনে দিয়েছিলাম আর পেপসি কিনে দিয়েছিলাম। বিকজ আমরা বিমানে প্রায় বলতে গেলে কোনো কিছুই ভালো করে খেতে পারি নাই, তাই এখানে এসে আমরা হালকা পাতলা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এসেছিলাম। এখানে আমরা ওয়েটিংয়ে বসে আছি। তাতেও কিন্তু আমাদের ওয়েটিং প্রায় ৫ ঘন্টা ছিল, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে হয়নি, কারণ আমাদের ইমিগ্রেশন ক্রস করতে আর বুকিং কার্ড কাটতে নতুন করে সবকিছু আবার ঠিক করতে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। আগেই বললাম অনেক দূরে দূরে ছিল, অনেক হাঁটতে হয়েছে, অনেক কষ্টও হয়েছে আমাদের। তো আমরা কিন্তু ফ্লাইনাসের এয়ারলাইন্সে ঢুকে গিয়েছি। সত্যি বলতে এত বেশি টায়ার্ড ছিলাম, এত বেশি টায়ার্ড ছিলাম কি বলবো, বলার ভাষাই নাই। খুবই কষ্ট হচ্ছিল, যেমন পা ব্যথা, মাথা ব্যথা, বমি বমি পাচ্ছিল, কি বলবো, কিছু বলার নাই। আফরা তো এদিকে একদম অস্থির হয়ে গিয়েছিল, আমি কখন যাব কখন যাব কখন পৌঁছাবো, আমি আর উঠবো না বিমানে। আমরা কিন্তু ফ্লাইনাসের বিমানে উঠে গিয়েছিলাম। এই বিমানটা ছোট ছিল কারণ এটা ডোমেস্টিক এয়ারলাইন্স, ডোমেস্টিক ফ্লাইটে আমরা উঠে গিয়েছি। উঠার পর বিমান ছেড়েছে কি ছাড়ে নাই দেখার প্রয়োজন নাই, বাস আমি এখানে উঠে একটু ভিডিও করেছিলাম, করেই ঘুমিয়ে পড়েছি। এখন যে আভা এসে পৌঁছেছি জানি না, কেবিন ক্রু ডেকে আমাদের উঠিয়েছে, বলেছিল যে আমাদের বিমান ল্যান্ড করছে, আপনারা বেল্ট পরেন। তখন দেখলাম যে আমরা এসে পড়েছি অলরেডি। ভাবেন তাহলে আমি কি পরিমাণের মা মেয়ে মিলে অচেতন অবস্থায় ছিলাম, কি পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম আমরা। এদিকে আভা পৌঁছে আমাদের লাগেজ নিতে বেশি সময় লাগেনি, ওখানে দাঁড়ানোর পরে আমাদের লাগেজটা আমরা পেয়ে গিয়েছিলাম। যেহেতু এত পরিমাণে টায়ার্ড, আমি আর কোনো ভিডিও করিনি। বাস ওখান থেকে লাগেজ নিয়ে বের হতে হতেই দেখি আফরোজের আব্বু কিন্তু বাহিরে দাঁড়িয়ে আছে। তো আমি তো ঘরের ভিতরে ঢুকে পুরোটাই সারপ্রাইজড। এত ব্যস্ততা, এত টেনশন কাজের মাধ্যমেও উনি কিন্তু আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। পুরো ঘরটা বেলুন দিয়ে সাজিয়েছিল, এখানে আমাদের ওয়েলকাম করার জন্য কেক এনেছিল। আমি তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কি বলবো। ভাগ্য করে এমন হাজবেন্ড পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। আল্লাহ খুব ভালো মতো আমাদেরকে সৌদি আরব এনে আমার হাজবেন্ডের কাছে এনে পৌঁছেছিল। তো ক্লান্তি কষ্ট ছিল, এখানে এসে এসব দেখে আমার হাজবেন্ডের এত ভালোবাসা দেখে আমার কিন্তু সব ক্লান্তি কষ্ট দূর হয়ে গিয়েছিল। অনেক ভাগ্য করলেই আমার হাজবেন্ড পাওয়া যায়। তো প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, আর কোনো ভিডিও আমি করিনি। আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল, সেটাই আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম হাত মুখ ধুয়ে। তাইলে এই ভিডিওটা আমি নতুন অন্যভাবে পুরোটা সুন্দর করে করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি অনেক টায়ার্ড, অনেক কষ্ট হচ্ছিল, আমি কোনো কিছুই করতে পারছিলাম না। আর বলেছিলাম বাড়িঘর আমি এসে গুছাবো, কিন্তু উনি আমার আগেই বাড়িঘর সব গুছিয়ে আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। খুবই খুবই ভালো লাগছিল। আমরা কিন্তু এর আগের বার এসে যে বাসায় উঠেছিলাম, এটা কিন্তু সেই বাসা, আমার চিরচেনা সেই ভালোবাসার ঘর। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এখানে এসেছিলাম, যে লাগেজটার মধ্যে আমরা কাঁচা মাছ মাংস এনেছিলাম সেগুলো আগে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সামনে। দেশের থেকে কি কি আনলাম হাজবেন্ডের জন্য সেই ভিডিওটাও কিন্তু নেক্সটে আসছে। জানতে হলে দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক বেশি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।